আমাদের আকাশে বাতাসে প্রচুর ভাইরাস আসে, যেগুলো কিন্তু শরীরে আমাদের আক্রান্ত করতে পারে। তো সেই জায়গায় আমাদের সাবধান হওয়াটা খুব প্রয়োজন। তো প্রথমে জাজবাত 24 বাংলার পর্দায় স্বাগত ডাক্তারবাবু। আমার প্রথম প্রশ্ন, এই শীত এবং শীত রয়েছে কিন্তু গ্রীষ্মের যে আগমন ঘটবে রাজ্যে, এই আবহে নতুন কোনো যদি ভাইরাসের একেবারে প্রাদুর্ভাব ঘটে বঙ্গের বুকে দাঁড়িয়ে, আমরা এর আগে দেখেছিলাম, কিন্তু এই আবহকে কেন্দ্রীকরণ করে বিশেষ করে বয়স্ক এবং শিশুরা তারা যাতে নিরাপদ থাকে তারা কি ব্যবস্থাপনা গ্রহণ করবে যদি বলেন। পরিষ্কার কথা, সবার জন্য, সব বয়সের জন্যই কিন্তু যাতে রোগাক্রান্ত না হয় সেই ব্যবস্থাগুলো নিতে হবে, এবং সেটা মানুষকেই নিতে হবে। নিজের থেকে আমরা ডাক্তার হয়ে কিছু কথা বলতে পারি। এখন আবহাওয়ার একটা পরিবর্তন হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি। সন্ধ্যেবেলাটা বা রাত্রেবেলাটা একটু ঠান্ডা, আবার সকালবেলাটা গরম হচ্ছে। হঠাৎ করে গরম জামাটা ছেড়ে দেবো না, তাতে কি হবে, শরীরের মধ্যে, আমরা তো ওয়ার্ম ব্লাডের অ্যানিমাল, আমাদের শরীরে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হয়, একই থাকে। হঠাৎ যদি আমরা এটা তারতম্য হয়, তখন কিন্তু আমাদের শরীর সর্দি কাশি হতে পারে। এবং এই যে সর্দি কাশি হয়, সর্দি কাশি হলেই কিন্তু ভাইরাল ফিভার নয়, এটা কিন্তু একদম স্পষ্ট করে দিচ্ছি, খুব স্পষ্ট করে বলছি। সর্দি কাশি এটা নয়। সর্দি কাশি যদি হয়, তাহলে কিন্তু একটা প্রদাহ হয়, গলায় হয়, নাকে হয়। এই প্রদাহ যখন হয় তখন ভাইরাল ফিভারটা হতে পারে, কারণ ভাইরাস প্রচন্ড ভাবে আকৃষ্ট হয় এই জায়গাগুলো। আমাদের আকাশে বাতাসে প্রচুর ভাইরাস আসে। তো যে কথাটা আপনি বলছেন, নতুন ভাইরাস আসবে কিনা জানি না, পুরোনো ভাইরাসটাই থাকতে পারে। সে অ্যাডিনো হতে পারে, প্যারা ইনফ্লুয়েঞ্জা হতে পারে, রাইনো, এগুলো খুব কমন ভাইরাস। এগুলো কিন্তু শরীরে আমাদের আক্রান্ত করতে পারে। তো বাচ্চাদের আর বয়স্কদের সমস্যাটা হচ্ছে, তারা, তাদের যে অনাক্রমতা অর্থাৎ ইমিউনিটি, সেটার কিন্তু মাত্রা একটু কম থাকে। সুতরাং যে কোনো সংক্রমণ শরীরে প্রবেশ করলে সেটা জটিল থেকে জটিলতর হতে পারে। সেই জায়গায় আমাদের সাবধান হওয়াটা খুব প্রয়োজন। আমরা হঠাৎ জামা কাপড় পরা, অনেকের মাথায় জল দেওয়ার অভ্যেস আছে, আবার মাথাটা তারা ভালো করে মুছছে না, সেই থেকে কিন্তু একটা সর্দি লাগার প্রবণতা হতে পারে। তার সাথে ঠান্ডা জল খেয়ে ফেলছি, এই যে আমরা কোথায় কোথায় গলাটা আরাম দিচ্ছি, আমরা গলার নিচে কিন্তু অটোনমিক নার্ভ, আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না কতটা ক্ষতি হচ্ছে। আরামের জন্য, আমরা গলার আরামকে দেওয়ার জন্য আমরা ঠান্ডা জলটা খাচ্ছি, তাতেও কিন্তু সর্দি লাগতে পারে। আর এখন বাড়িতে অনেকের পোষ্য আছে, পোষ্যদের লোম ওঠে, সেখান থেকে অ্যালার্জির সমস্যাটা কিন্তু ঘনীভূত হয়, বাড়াবাড়ি হয়। দ্বিতীয়ত হচ্ছে, অনেকের গাছপালা করার শখ আছে, তারা জানে না যে ফুলের রেণুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেগুলো নাকে প্রবেশ করতে পারে, মুখে করতে পারে, অ্যালার্জি হতে পারে। তো এইগুলো যখন হচ্ছে, তখন কিন্তু আমাদের মাস্ক পরে যাওয়াটাই ভালো, যারা অ্যালার্জি। সেটা পোষ্যকে তো আপনি বর্জন করতে পারবেন না, বাড়িতে পোষ্য থাকলে তাকে মাস্ক পরে যান, সেটা তো কাছাকাছি যান, লোমগুলো আপনার মুখে না চলে যায়, নাকে না চলে যায়। আর ফুলের রেণু যাতে আপনার শরীরের মধ্যে প্রবেশ না করে। তো সবকিছু নিয়ে সাবধান থাকতে হবে, ওষুধগুলো যা আছে সেটা খেতে হবে। আর জ্বর হলে তখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আসতে পারে, সেটা ডাক্তারের সাথে আলোচনা করেই আপনাকে এগোতে হবে। আরেকটা বিষয় ডাক্তারবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আবহাওয়ার সময়সীমাটা একেবারে শীত আছে, মানে বিকালের দিকে ঠান্ডা অনুভূতিটা বেশি হচ্ছে কিন্তু দিনের দিকে তাপমাত্রা চূড়ান্তময় মানে চরম। এই আবহাওয়াতে অনেকে লক্ষ্য করা যাচ্ছে যে অনেকে, কেউ ফুলাতো শার্ট পরছেন, কেউ বা হাপাতো শার্ট পরছেন। আহ সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে 8 থেকে 80, বিশেষ করে বয়স্ক এবং বিশেষজ্ঞদের নিয়ে তো একটা চিন্তা ভাব থেকেই যায়। তো আমি বলছি সব ধরনের মানুষদের ক্ষেত্রে তারা কি প্রিকশনসটা নেবে যদি বলেন। একটাই হচ্ছে, হঠাৎ জামা কাপড় হালকা করে দেওয়া উচিত না, একটু সময় নিক। যখন আমরা ঘামছি, কষ্ট হচ্ছে, তখন আমরা আস্তে আস্তে, সে হাফ সোয়েটার হোক, ফুল সোয়েটার হোক, সকালবেলা মর্নিং ওয়াক যখন যাচ্ছি তখন খেয়াল করে, কারণ একসাথে লোকের মধ্যে থাকলে জলকণা আসতে পারে। আপনি একেবারে ভোরে চলে গেলে তখন ঠান্ডাটা কিন্তু লেগে যেতে পারে। একটু বয়স্কদের ক্ষেত্রে বলবো পড়ে যান, ওতে তো অসুবিধা নেই। হাঁটা ইম্পর্টেন্ট, কোন সময়টা হাঁটতে হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না। তো এই জায়গাগুলো যদি আমরা মেনে নিতে পারি, আমরা যদি একটু অবলম্বন করি সতর্কতা, তাহলে দেখবেন আমাদের শরীরটা ঠিক থাকে। বা এখন মূলত আমরা একেবারে দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে যদি ছবি দেখি, একবার নাতিশীতোষ্ণ সময় পরিস্থিতি,
এই আবহে আমরা করোনার সময় তো দেখেছিলাম তখন কিভাবে আপনারাই পরামর্শ সেই বার্তা দিয়েছিলেন যে ওষুধ না পান করে নয়, ঘরোয়া পদ্ধতিতেই এর একটা নির্মূল করার, এই ভাইরাসকে নির্মূল করার একটা আহ, আহ, একটা টিপস রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে নতুন কোনো যদি ভাইরাস আসে বা পুরোনো ভাইরাস যদি ফিরে আসে, ঔষধ না পান করে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নির্মূল করবে বয়স্ক এবং বাচ্চা? দেখুন, শরীর খারাপ হলে ওষুধ দিতে লাগে, প্রয়োজন হচ্ছে অ্যান্টিবায়োটিক দেবো কিনা। সেই অ্যান্টিবায়োটিক যদি আমি দিই, তখন অ্যান্টিবায়োটিকের কিছু কিছু জায়গায় গাইডলাইন্স থাকে। কফের রংটা বদলে যাচ্ছে, জ্বরটা অনেক প্রবল ভাবে আছে, তখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। কিন্তু অযথা অ্যান্টিবায়োটিকও দরকার নেই। আর ঘরোয়া টোটকা বলতে একটাই, সেটা হচ্ছে আপনাকে সাবধানে থাকতে হবে। এখন নিম পাতা, অ্যালমন্ড, আমি এসব জানি না যে হতে পারে উপকারিতা আছে, আমি সেটাকে যেন বর্জ্য উপেক্ষাও করছি না। কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে প্রিকশনারি মেজার্স, সেটা হচ্ছে সাবধানে থাকুন। বাড়িতে যদি কারো সর্দি কাশি হয়, আপনারা মাস্ক পরে নিন, যাতে আপনাদের না হয়। স্কুলে বাচ্চারা গেলে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব আছে তাদেরকে সরিয়ে রাখা বা তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া, কয়েকদিন তাকে রেস্ট নিয়ে ফিরতে বলা। এগুলো করতে হবে। এগুলো করলে আমরা এই সাইকেলটাকে ভেঙে দেবো, শৃঙ্খলটাকে ভাঙতে পারবো। তাতে ভাইরাল ফিভার বলুন, সব থেকে বেশি যেটা তাড়াতাড়ি ছড়ায়, সেটা বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে কথা। শেষ একটাই প্রশ্ন ডাক্তারবাবু, সেটা হচ্ছে গিয়ে গ্রীষ্মকাল যদি আসে, মানে আসবে তো বটে, সেই সময়সীমাতে দাঁড়িয়ে গ্রীষ্মের ছুটিও পড়ে প্রতিটা স্কুলে বাচ্চাদের জন্য। সেই সময়সীমার ছবির ক্ষেত্রে সেটা আসতে এখনো ঢের দেরি, কিন্তু তার আগেই যদি নতুন কোনো মানে ভাইরাস আগমন যদি ঘটে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা ক্রমাগত বলেন যে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, অযথা যদি কোনো দরকারি কাজ না থাকে তাহলে বাড়ি থেকে বেরোনোর দরকার নেই। এক্ষেত্রে দাঁড়িয়ে বিশেষ করে বাচ্চারা সেই সময়, মানে এই যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হচ্ছে 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁই হতে পারে মার্চ মাসের মধ্যে, প্রিকশনসটা কিভাবে নিচ্ছে তারা, মানে কি বলছেন তাদের জন্য, মানে এখানেও কি আপনাদের কোনো কড়া নির্দেশ থাকছে? দেখুন, পরিষ্কার কথা, গরমের সময় অতিরিক্ত গরম পড়লে কিন্তু এটা হবে। সেই বিভিন্ন ভাবে আমরা যেভাবে নিজেকে আবহাওয়া পরিবেশকে নষ্ট করছি, এটা আমাদের সম্মুখীন হতে হবে, এটা আমাদের কিছু করার নেই। মানে আজকে আপনি দেখছেন বাড়ির পাশে পুকুরটা রয়েছে, আর কালকে ঘুম থেকে উঠে দেখলেন পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এখন ঘটনাটা হচ্ছে, আমাদের কাউন্সিলর বলুন, এমএলএরা, এরা খুব ভালো ইঞ্জিনিয়ার। একদিনে যেরকম এরা কিন্তু পুকুর বুঝিয়ে দিতে পারে, বিল্ডিং তৈরি করে দিতে পারে, আবার 5 বছর পরে বিল্ডিংটা এমনি ধসে যায়। তো এর জন্য কিছু জিনিস আনতে হয় না। কিন্তু তারা তো বুঝতে পারছে না। যারা যথেষ্ট শিক্ষিত, এত শিক্ষিত, তারা এত ভালো ইঞ্জিনিয়ারিং করে, কিন্তু আদপে মানুষকে বোঝাতে এরা পারে না, সময় নেই, তাদের অভাব আছে, মেনে নিই। তো সবই মেনে নিতে হয় আমাদের। তো এইটা একটা উপায় হচ্ছে, এই যে গরমের সময় প্রথম কথা হচ্ছে জল খাওয়াটা খুব দরকার হয়, এবং মিনারেল সমেত যে জল, সেটা হচ্ছে ভালো ওআরএস হোক, যে ফলগুলোর মধ্যে জলীয় প্রভাব বেশি সেগুলো খাই আমরা। আর তার সাথে জলটা খাওয়া প্রয়োজন হয়, নিজেকে ডিহাইড্রেশন যাতে না হয় সেটা দেখা। এবং এটাতে হলে কিন্তু আমরা খুব ভালো থাকতে পারি। সেই জলের ক্ষেত্রে দাঁড়িয়ে কি কোনো বিধিনিষেধ আপনারা জারি করছেন বা কোনো কড়া নির্দেশ, বা এই লিটার, 1 লিটার, 2 লিটার বা 5 লিটারেরও বেশি? সেইটা কোনো জল, শরীর আপনাকে, দেখুন, 3-4 লিটার লাগে, কিন্তু শরীর আপনাকে জানান দেয় কখন আপনার জল তেষ্টা পাবে। সফট ড্রিঙ্কস যেগুলো আমাদের আছে, সেগুলো অনেক সময় হাইপারটনিক, জলটা টেনে নেয় শরীর থেকে। তখন কিন্তু সেটা আরো বেশি মনে হয় আরো দুটো করে কোল্ড ড্রিঙ্কস খাই, আরো সফট ড্রিঙ্কস খাই। সেটা কিন্তু ভুল। এর থেকে ওআরএস ভালো, এর থেকে বাড়ির শরবত ভালো, এর থেকে ফলগুলো ভালো। সেগুলো আমাদের বুঝতে হয়। তো গরমের সময় গরমটা হবে, তখন প্রচুর পরিমাণে জল খেতে হবে, তাহলে সেটাই আমাদেরকে বাঁচিয়ে রাখবে। আর হঠাৎ যেন আমরা রোদ্দুরে কাজ না করতে, যাদের অভ্যেস নেই তারা যেন না চলে যায়। তাহলে কিন্তু বিভিন্ন সময় হিট এক্সশন হতে পারে, হিট স্ট্রোক হতে পারে, হিট ক্র্যাম্পস হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, হিট রিলেটেড প্রবলেমস। এইগুলো একটু সাবধানে থাকা দরকার।